আজ আমরা জানবো নবম শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের একটি অংশ আবহবিকার চ্যাপ্টার সম্পর্কে জানবো। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক ছাত্রছাত্রী বাড়িতে রয়েছে। প্রথমত এই ভিডিওটা ভালো করে দেখবে, তারপরে অবশ্য বইটা খুলে ওই অংশটা পড়ে নেবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো দেখো, তোমাদের একটি চ্যাপ্টার রয়েছে আবহবিকার বা ওয়েদারিং। এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে আবহ আর একটা বিকার। এই আবহ শব্দটি আবহাওয়া থেকে এসছে। ধরো আবহাওয়া, আবু হা ও অন্তঃস্থ আকার, আবহাওয়া। তো আবহাওয়া বা ওয়েদারিং কাকে বলে তোমরা নিশ্চিত জানো, যে কি বায়ুমণ্ডলের যে উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, বায়ুতে রয়েছে জলীয় বাষ্প কিংবা তোমার বিভিন্ন রকম গ্যাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি উপাদানগুলো দ্বারা যখন শিলা, কঠিন শিলা, বিকার কথার অর্থ চূর্ণ বিচূর্ণ হওয়া, চূর্ণ বিচূর্ণ, চূর্ণ বিচূর্ণ বা ভেঙে যাওয়া, অর্থাৎ কি দাঁড়ালো আবহবিকার কাকে বলে। আবহ ও বিকার দুটি শব্দ নিয়ে গঠিত। আবহ কথার অর্থ আবহাওয়া। আবহাওয়া মানে বায়ুর যে উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তাপের পার্থক্য, চাপের পার্থক্য, বা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি যে গ্যাসের রয়েছে, ওই সমস্ত উপাদানগুলি দ্বারা, অর্থাৎ আবহাওয়ার যে উপাদানগুলো, এগুলোর দ্বারা ভূপৃষ্ঠের যে কঠিন শিলা রয়েছে সেগুলো যখন বিকারগ্রস্ত মানে চূর্ণ বিচূর্ণ হয় বা ভেঙে যায়, তখন তাকে আমরা বলবো আবহবিকার। আশা করি তোমরা সংজ্ঞাটা ভালো করে দিতে পারবে। যে আবহাওয়ার উপাদানগুলি ব্র্যাকেটে দিয়ে দাও: উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, চাপের পার্থক্য, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা বিভিন্ন উদ্ভিদ, প্রাণী জগৎ ইত্যাদি দ্বারা শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়, যান্ত্রিক প্রক্রিয়ায় কিংবা রাসায়নিক প্রক্রিয়ায় কিংবা জৈবিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হলে, ভেঙে গেলে, তখন তাকে আমরা বলছি আবহবিকার। অতএব দেখো, একটা কঠিন শিলা রয়েছে। এই কঠিন শিলা যখন ভেঙে গিয়ে ছোট বড় বিভিন্ন কণায় পরিণত হবে, একটা সুবৃহৎ শিলা ভেঙে গিয়ে যখন ছোট বড় বিভিন্ন পাথরে পরিণত হবে, তখন তাকে আমরা কি বলবো? আবহবিকার বলবো। এটা হচ্ছে আবহবিকার। আর আবহবিকারের আরেক নাম বিচূর্ণী ভবন। অর্থাৎ এই আবহাওয়ার উপাদানগুলি দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয় বলে এর আরেক নাম বিচূর্ণী ভবন। তো ছোট করে আরেকবার বলে দিই, আবহবিকার কাকে বলে না, আবহাওয়ার উপাদান ব্র্যাকেটে লেখো: উষ্ণতা পার্থক্য, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, চাপের পার্থক্য, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, বিভিন্ন উদ্ভিদ, প্রাণী জগৎ ইত্যাদি ব্র্যাকেট শেষ করো, দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ বা বিকারগ্রস্ত হয় বা ভেঙে যায়, তখন তাকে আমরা বলবো আবহবিকার। আর এরকম একটা চিত্র দিয়ে দিও, এটা হচ্ছে আবহবিকারের ছবি। তো আবহবিকারের আরেক নাম কি না, বিচূর্ণী ভবন। তো বিচূর্ণী ভবন কাকে বলে? অর্থাৎ আবহাওয়ার উপাদানগুলি দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয় বলে এর আরেক নাম বিচূর্ণী ভবন। তো আমরা আবহবিকার বা বিচূর্ণী ভবন কাকে বলে জানলাম। তাহলে এবার আমরা একটু জেনে নেই যে এই যে আবহবিকার পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে। তো দেখো, তো প্রথমত দেখো, আবহবিকারের ক্ষেত্রে একটা জলবায়ুর ভূমিকা থাকে। সেই জলবায়ুর ভূমিকার সাপেক্ষে আবহবিকার পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে। তোমরা ধরো, যদি বলি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উষ্ণতাও বেশি, বৃষ্টিপাতও বেশি। এই নিরক্ষীয় জলবায়ু যেখানে উষ্ণতা বৃষ্টিপাত দুই বেশি, সেখানে
প্রায় সবসময় রাসায়নিক আবহবিকারটা সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে। আবার ধরো যদি বলো মেরু অঞ্চল, মেরু অঞ্চল, মেরু অঞ্চল বা উচ্চ অক্ষাংশে, মেরু অঞ্চলে কি ঘটনা ঘটবে? যেখানে সুমেরু কুমেরু অঞ্চলে বরফে ঢাকা থাকে, ওই বরফ যেখানে সব থেকে বেশি থাকে ওখানে তুহিন খণ্ডীকরণ অর্থাৎ একরকম যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এরপরে আমরা যদি বলি মরু অঞ্চল, মরু অঞ্চল, তাহলে মরু অঞ্চলে কিরূপ জলবায়ুর প্রাধান্য বেশি লক্ষ্য করবো আমরা? না, মরু অঞ্চলে আমরা যান্ত্রিক আবহবিকার এর প্রাধান্য লক্ষ্য করবো বেশি করে, কারণ মরু অঞ্চলে উষ্ণতার পার্থক্য সর্বাধিক লক্ষ্য করা যায়। এই উষ্ণতা কম বেশি হওয়ার কারণে ক্ষুদ্রকণা বিস্ফোরণ, স্বল্পমোচন, প্রস্তরচাই ইত্যাদি, তাই না, যান্ত্রিক আবহবিকার বেশি লক্ষ্য করা যায়। অর্থাৎ মেরুতেও যান্ত্রিক, মরুতেও যান্ত্রিক। মেরু অঞ্চলে বা পর্বতের শিখরে একই রকম আবহবিকার তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়াটা বেশি করে লক্ষ্য করা যায়। আর মরু অঞ্চলের ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় কি না, উষ্ণতার পার্থক্যজনিত কারণে ক্ষুদ্রকণা বিস্ফোরণ, স্বল্পমোচন, প্রস্তরচাই, তাই না, এইসব প্রক্রিয়া লক্ষ্য করা যায়। আরেকটি অঞ্চল দেখে নাও আমরা যেটাই আছি, তাই না, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল। মৌসুমী জলবায়ু অঞ্চলে কি ঘটনা ঘটবে না, এই মৌসুমী জলবায়ু অঞ্চলে আমাদের গ্রীষ্মকাল শুষ্ক, ওই সময়কালে কিছুটা হলেও যান্ত্রিক আবহবিকার লক্ষ্য করা যায়। আর শীতকাল শুষ্ক, ওই সময় কিছুটা হলেও যান্ত্রিক আবহবিকার লক্ষ্য করা যায়। বাকিটা গ্রীষ্ম ঋতুতে বর্ষা হলে সেই সময় রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায়। অর্থাৎ আমাদের এই জলবায়ু অঞ্চলে দুরকম আবহবিকার প্রাধান্য লক্ষ্য করা যায়, একটা যান্ত্রিক আর রাসায়নিক। তবে হ্যাঁ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে শুধু রাসায়নিক আবহবিকার প্রাধান্য লক্ষ্য করা যায় তা নয়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যেখানে সব থেকে উদ্ভিদের পরিমাণ বেশি রয়েছে, ওই উদ্ভিদ দ্বারা যান্ত্রিকও হয়, আপনার উদ্ভিদের পাতা, কাণ্ড, ফল, ফুল পড়ে মাটির সঙ্গে মিশে পচে গিয়ে হিউমিক অ্যাসিড সৃষ্টি করে, ওর দ্বারা রাসায়নিক আবহবিকারও সংঘটিত হয়। তো আপাতত নিরক্ষীয় অঞ্চলের রাসায়নিক আবহবিকার প্রাধান্য, আবার জৈবিক আবহবিকার থাকে, আবার মেরু অঞ্চলে যান্ত্রিক, মরু অঞ্চলে যান্ত্রিক, ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে শীতকালে যান্ত্রিক, তো অন্যান্য সময় রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। আপাতত কোন জলবায়ু অঞ্চলে কিরূপ আবহবিকার লক্ষ্য করা যায় এটা সম্পর্কে তোমরা জানবে। এবার আমরা আবহবিকারের পরে বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্ষয়ীভবন। আবহবিকারের পরে আমরা জানবো, তাহলে দেখো আমরা আবহবিকারের পরে জানবো ক্ষয়ীভবন, ক্ষয়ীভবন, পরে জানবো পুঞ্জিত স্খলন, পুঞ্জিত স্খলন, পুঞ্জিত স্খলন জানবো। আর জানবো নগ্নীভবন, নগ্নীভবন। দেখো কথাগুলোর মধ্যে অনেকটা উত্তর রয়েছে, বিষয়টা একটু মন দিয়ে শোনো, পরে বই খুলে দেখে নেবে। এখানে দেখো ক্ষয়ীভবন অর্থাৎ ক্ষয়ী মানে ক্ষয় পাওয়া, আবহাওয়ার উপাদানগুলি দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষয়িত পদার্থগুলো স্বস্থানে পড়ে আছে। দেখো এবার ভবন কথার অর্থ বাড়ি বোঝায়, তবে এখানে দেখো স্থানান্তরও হতে পারে, ভ্রমণ মানে বেড়াতে যাওয়া। এখানে ক্ষয়িত পদার্থগুলো অন্যত্র অপসারিত হলে তখন তাকে কিন্তু আমরা বলবো ক্ষয়ীভবন। যেমন ধরো আবহবিকারের ফলে কি হলো, শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানে পড়ে আছে। পরবর্তীকালে বৃষ্টিপাত কিংবা বায়ু প্রবাহ ইত্যাদির দ্বারা কি হলো, বৃষ্টিপাত কি করবে, এই বৃষ্টির জল এগুলোকে ধুয়ে নিয়ে চলে যেতে পারে। বায়ু কি করতে পারে, এগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারে। নদী কি করতে পারে, এগুলোকে বয়ে নিয়ে যেতে পারে। তখন কি হলো, ক্ষয়িত পদার্থগুলো যখন মূল শিলা থেকে অপসারিত হয়ে গেল, মূল শিলাটা পড়ে থাকলো। এই যে ক্ষয়িত পদার্থগুলো মূল শিলা থেকে অপসারিত হয়ে যাওয়াকে, অন্যত্র চলে যাওয়াকে আমরা বলবো ক্ষয়ীভবন। তাহলে দেখো ক্ষয়ীভবন বিষয়টা কি তোমরা জানলে। আবহবিকারের ফলে যে শিলা চূর্ণ সৃষ্টি হয় সেগুলো নদীর দ্বারা, বায়ুর দ্বারা
হিমবাহর দ্বারা বা সমুদ্র তরঙ্গ দ্বারা ইত্যাদি দ্বারা মূল শিলা থেকে অন্যত্র অপসারিত হয়ে গেলে তখন তাকে আমরা কি বলবো? ক্ষয়ী ভবন বলবো। তাহলে ক্ষয়ী ভবন কাকে বলে মোটামুটি ধারণাটা পেলে। এটা হলো ক্ষয়ী ভবন, অর্থাৎ মূল শিলা যে ছিল এটা 1 নম্বর আবহবিকার থেকে হয়ে গেল কে না ক্ষয়ী ভবন। এবার আসুন পুঞ্জিত স্খলন কি। তো পুঞ্জিত স্খলন সম্পূর্ণ হয়ে থাকে মাধ্যাকর্ষণ শক্তির টানে, অভিকর্ষজ শক্তির টানে বা মাধ্যাকর্ষণ শক্তির টানে কোনো উঁচু জায়গায় আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ বা ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ, তাই এগুলো ক্ষয়প্রাপ্ত যদি শিলাচূর্ণ হয়, শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন নিচের দিকে নেমে এসে জমা হবে, মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে এলে বা অন্যত্র চলে গেলে তখন তাকে আমরা কি বলবো? পুঞ্জিত স্খলন। আবারও বলি শোনো, কোনো উঁচু স্থানে ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ যখন শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির টানে, না বৃষ্টির দ্বারা, না নদীর দ্বারা, না বায়ুর দ্বারা, তাই না, শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিচের দিকে নেমে এলে তখন তাকে বলবো আমরা পুঞ্জিত স্খলন। পাহাড়ি অঞ্চলে ধস নামা, হিমানী সম্প্রপাত অর্থাৎ সুবিশাল বরফের চাই উপর থেকে নিচে পড়া, এগুলো হচ্ছে পুঞ্জিত স্খলনের ঘটনা। তাহলে পুঞ্জিত স্খলন বিষয়টা এইটুকু ছোট করে মনে রাখো, কোনো উঁচু জায়গায় ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ সমূহ শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন নিচের দিকে নেমে আসে তখন তাকে আমরা বলবো পুঞ্জিত স্খলন বা মাস ওয়াস্টিং। এটা ক্ষয়ী ভবন বা ইরেশন, আর এটা পুঞ্জিত স্খলন বা মাস ওয়াস্টিং। তাহলে আমরা পুঞ্জিত স্খলনও জেনে নিলাম। এবার আমরা জানবো নগ্নি ভবন, তাই না। এখানে দুটি শব্দ, একটা দেখো নগ্নি আর একটা হচ্ছে ভবন। নগ্নি কথার অর্থ উন্মুক্ত, উন্মুক্ত, আর ভবন মানে এক কথায় একটু আগে বললাম স্থানান্তরিত হয়ে যাওয়া। অর্থাৎ দেখো আবহবিকারের ফলে কি হলো না শিলাচূর্ণগুলো স্বস্থানে পড়ে থাকলো, এই জন্য তাকে বিচ্ছুরণী ভবন বলা হচ্ছে। যখন বৃষ্টির জল ওই চূর্ণ বিচ্ছুন্ন পদার্থকে ধুয়ে নিয়ে যাবে, নদী বয়ে নিয়ে যাবে, বায়ু উড়িয়ে নিয়ে যাবে, তখন কি হবে? মূল শিলাটা উন্মুক্ত অবস্থায় পড়ে থাকবে, তারপর যা কিছু ছিল চলে যাওয়ার পর তাকে পুরোটা তোমরা দেখতে পাচ্ছ, তাই তখনই তাকে কি বলবো আমরা? নগ্নি ভবন বলবো। অর্থাৎ মূল শিলা যখন উন্মুক্ত হয়ে যাবে তখন তাকে আমরা নগ্নি ভবন বলবো। তাহলে নগ্নি ভবনের একটা সূত্র হতে পারে বা তোমার সূত্র দেখো, নগ্নি ভবন সমান যদি দিয়ে দাও কি দাঁড়াবে না, প্রথমত আবহবিকার আসবে, পরে কি আসবে না ক্ষয়ী ভবন বা পুঞ্জিত স্খলন দাও, পুঞ্জিত স্খলন, তারপরে ক্ষয়ী ভবন। তাহলে দেখো তিনটে জিনিস, আবহবিকার, পুঞ্জিত স্খলন, ক্ষয়ী ভবন, এই তিনটের দ্বারা মূল শিলা উন্মুক্ত হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি? নগ্নি ভবন বলছি। তাহলে দেখো আমরা আবহবিকার কাকে বলেও জেনে নিলাম, ক্ষয়ী ভবন কাকে বলে, পুঞ্জিত স্খলন কাকে বলে, নগ্নি ভবন কাকে বলে, এগুলো 2 নম্বরের কোশ্চেন আসে। এবার এই আবহবিকার ও ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্য 2 নম্বর কিংবা 3 নম্বর কোশ্চেন থাকতে পারে। আবহবিকারের দ্বারা কি ঘটনা ঘটলো? শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানে পড়ে থাকলো। ক্ষয়ী ভবনের দ্বারা ওই মূল শিলা থেকে অন্যত্র চলে গেল। আবহবিকারের জন্য উষ্ণতার পার্থক্য, বৃষ্টিপাত, আর্দ্রতার পার্থক্য, তাই না, বা জৈবিক প্রক্রিয়া যদি হয় উদ্ভিদদের মূলের প্রবেশ, কিংবা বিভিন্ন রকম প্রাণী মৃত্তিকার মধ্যে যারা থাকে শিলার মধ্যে, তাকে শিলাকে চূর্ণ বিচূর্ণ করে থাকে। আর ক্ষয়ী ভবন হচ্ছে বায়ু যদি প্রবাহিত হয়, বৃষ্টির জল যদি ধুয়ে নিয়ে যায়, নদী যদি বয়ে নিয়ে যায়, হিমবাহ যদি বয়ে নিয়ে যায়, তখনই কি হচ্ছে? অর্থাৎ ক্ষয়ী ভবন হচ্ছে। ওগুলো ক্ষয়ী ভবনের প্রক্রিয়া। আবহবিকারের প্রক্রিয়া একরকম, ক্ষয়ী ভবনের প্রক্রিয়া আর একরকম। তাহলে তোমরা আবহবিকার আর ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্য বলতে পারবে। আর আবহবিকারের দ্বারা কি হয়? শিলা চূর্ণ বিচ্ছিন্ন স্বস্থানে পড়ে থাকে, ক্ষয়ী ভবনের দ্বারা চূর্ণ বিচ্ছিন্ন অংশ অন্যত্র চলে যায়।
আপাতত তিনটি করে পার্থক্য মনে রাখলেও হবে। তাহলে আমরা অনেকটা অংশ জেনে নিলাম। এবার আমরা জানবো আবহবিকারের শ্রেণী বিভাগ। তাহলে দেখো এবার আমরা জেনে নিই আবহবিকারের শ্রেণী বিভাগ সম্পর্কে ডিটেলস জেনে নিই। তো দেখো আবহবিকার প্রধানত তিন প্রকার, একটা যান্ত্রিক আবহবিকার, একটা রাসায়নিক আবহবিকার, একটা জৈবিক আবহবিকার। অর্থাৎ যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার আর জৈবিক আবহবিকার। তো দেখো তিনের সংজ্ঞা একটু জাস্ট শুনে নাও। যান্ত্রিক আবহবিকার মানে উষ্ণতার পার্থক্য, চাপের পার্থক্য, তাই না, কিংবা তাপের পার্থক্য, লবণ ক্লাস প্রক্রিয়া ইত্যাদির দ্বারা শিলা যখন স্বাভাবিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়, অর্থাৎ পদার্থের গুণমান একই থাকে, আকারের পরিবর্তন হয়, ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়, তাকে বলা হবে যান্ত্রিক আবহবিকার। অর্থাৎ ভৌত ধর্মের বিশেষ পরিবর্তন হয় না। আর রাসায়নিক আবহবিকার হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জল, হাইড্রোজেন ইত্যাদি গ্যাসের দ্বারা যখন শিলার মধ্যে থাকা খনিজগুলো সম্পূর্ণরূপে বিক্রিয়া করে নতুন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত করে, তারা আকারের পরিবর্তন করে এবং ভৌত ধর্মেরও পরিবর্তন ঘটায়, তাকে আমরা বলবো রাসায়নিক আবহবিকার। আর জৈবিক আবহবিকার কাকে বলে? জৈবিক মানে জীব, উদ্ভিদ ও প্রাণী জগতের দ্বারা শিলা যখন স্বাভাবিকভাবে চূর্ণ বিচ্ছিন্ন হয়, তাকে বলা হবে উদ্ভিদ দ্বারা সৃষ্ট জৈবিক আবহবিকার। আবার উদ্ভিদ প্রাণী দেহাবশেষ দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হবে রাসায়নিক প্রক্রিয়ায়, তাদের দেহাবশেষ থেকে রাসায়নিক প্রক্রিয়া যখন চূর্ণ বিচূর্ণ হবে, সেটা হবে উদ্ভিদ দ্বারা সৃষ্ট রাসায়নিক আবহবিকার। অর্থাৎ জৈবিক আবহবিকার বলতে উদ্ভিদ কিংবা প্রাণী দ্বারা শিলা যখন স্বাভাবিকভাবে চূর্ণ বিচূর্ণ হবে, তখন তাকে আমরা বলবো কি জৈবিক আবহবিকার। তো ছোট করে এই সম্পর্কে আজকে একটু জেনে নাও। জৈবিক আবহবিকার কাকে বলে বললাম, যে উদ্ভিদ ও প্রাণী দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয় তখন তাকে বলে জৈবিক আবহবিকার। এই জৈব আবহবিকার কয় প্রকার এখানে মন দিয়ে শুনে নাও। প্রধানত দু প্রকার, জৈব যান্ত্রিক আবহবিকার, জৈব রাসায়নিক আবহবিকার। জৈব যান্ত্রিক উদ্ভিদ প্রাণী দ্বারা যখন শিলা স্বাভাবিকভাবে চূর্ণ বিচূর্ণ হবে, অর্থাৎ ভৌত ধর্মের পরিবর্তন বিশেষ লক্ষ্য করা যাবে না, একই রকম থাকবে, তখন তাকে বলা হবে কি জৈব যান্ত্রিক আবহবিকার। এর কটি ভাগ? দুটি ভাগ, উদ্ভিদ দ্বারা হয়, প্রাণী দ্বারা হয়। উদ্ভিদ দ্বারা যান্ত্রিক আবহবিকার কি না, দেখো উদ্ভিদ দ্বারা যান্ত্রিক আবহবিকার হচ্ছে উদ্ভিদদের মূল, চিন্তা করে দেখো, যখন শিলার মধ্যে প্রবেশ করে তখন কি ঘটনা ঘটে? তখন ছোট গাছ থাকে, শিলার মধ্যে প্রবেশ করলো, এবার মূলটা কি করবে? ধীরে ধীরে আয়তনে বাড়তে শুরু করবে। তার মানে শিলায় তখন কি হবে? চাপ সৃষ্টি হবে। তখন শিলা কি করবে? চূর্ণ বিচূর্ণ হবে বা ভেঙে যাবে। তখন তাকে আমরা বলবো উদ্ভিদের মূল দ্বারা যখন এইরকম ঘটনাটা ঘটছে, শিলা ভাঙছে, তাকে বলবো উদ্ভিদ দ্বারা সৃষ্ট যান্ত্রিক আবহবিকার। এবার দেখো প্রাণী দ্বারা সৃষ্ট যান্ত্রিক আবহবিকার কি? শিলার মধ্যে থাকে, তাই না, ইঁদুর, পেরি কুকুর, খ্যাঁকশিয়াল, বনবিড়াল ইত্যাদি থাকে, কেঁচো থাকে। এরা যখন শিলাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ ছোট ছোট কণায় সৃষ্টি করে, তাকে বলা হবে কি প্রাণী দ্বারা সৃষ্ট যান্ত্রিক আবহবিকার। তাহলে দেখো জৈব যান্ত্রিক আবহবিকারের দুটি ভাগ বললাম, উদ্ভিদ দ্বারা সৃষ্ট যান্ত্রিক আবহবিকার, প্রাণী দ্বারা সৃষ্ট যান্ত্রিক আবহবিকার। জৈব রাসায়নিক আবহবিকার সম্পর্কে এবার শুনে নাও। দেখো এর দুটি ভাগ, উদ্ভিদ দ্বারা, প্রাণী দ্বারা। উদ্ভিদ দ্বারা উদ্ভিদের কাণ্ড, পাতা, ফল, ফুল মাটিতে যখন পড়বে তখন কি হবে? সেগুলো পচে যাবে, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস তাকে পচাবে। পচানোর পর তার থেকে একরকম হিউমিক অ্যাসিড সৃষ্টি হবে। ওই হিউমিক অ্যাসিড শিলার খনিজের সঙ্গে, শিলার মধ্যে তো খনিজ থাকে, লোহা থাকে, অ্যালুমিনিয়াম থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন লবণও থাকতে পারে। ওদের সঙ্গে বিক্রিয়া করে কি করবে? শিলা কি করবে? তোমার শিলাকে চূর্ণ বিচূর্ণ করবে এবং তার গুণমানের পরিবর্তন ঘটাবে। তখন তাকে বলা হবে প্রাণী দ্বারা সৃষ্ট, তাই না, রাসায়নিক আবহবিকার। এই উদ্ভিদ দ্বারা সৃষ্ট রাসায়নিক আবহবিকার। প্রাণী দ্বারা ওই মাটির মধ্যে যারা থাকে, কেঁচো, ইঁদুর, পেরি কুকুর, খ্যাঁকশিয়াল, বনবিড়াল, যারাই ধরো, ওরা মারা গেলে ওদের দেহাবশেষ থেকে ওই হিউমিক অ্যাসিড সৃষ্টি হবে, সেও শিলার খনিজের সঙ্গে বিক্রিয়া করে শিলা খনিজকে চূর্ণ বিচূর্ণ করবে। সেটা হবে কিনা প্রাণী দ্বারা সৃষ্ট, তাই না, জৈব রাসায়নিক আবহবিকার। তাহলে আমরা
জৈবিক আবহবিকার সম্পর্কে জানলাম। এবার যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলো সম্পর্কে ডিটেলসে জানতে হবে। বিশেষ করে এটা তোমাদের 5 নম্বর কোশ্চেন থাকে, উষ্ণতার তারতম্যের ফলে সৃষ্ট যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলির পরিচয় দাও। উষ্ণতার তারতম্যের ফলে সৃষ্ট যান্ত্রিক আবহবিকার এর প্রক্রিয়াগুলির পরিচয় দাও, এটা 5 নম্বরের কোশ্চেন থাকে। তোমাদের এই তিনটে বিশেষভাবে ডিসকাস করতে হবে বা আলোচনা করতে হবে। তো দেখো, উষ্ণতার তারতম্যের ফলে সৃষ্ট আবহবিকারের এই যে তিনটি গুরুত্বপূর্ণ ভাগ, এর সম্পর্কে আমরা ধীরে ধীরে জেনে নিই। কিনা ক্ষুদ্র কণা বিস্ফোরণ, কথার মধ্যে উত্তর রয়েছে। ক্ষুদ্র মানে ছোট ছোট, কণা মানে সেই একদম ছোট অংশ, বিস্ফোরণ মানে ভেঙে যাওয়া। দেখো, কোন গ্রানাইট শিলা মধ্যে যদি বিভিন্ন রকমের খনিজ থাকে, লোহাও থাকতে পারে, অ্যালুমিনিয়ামও থাকতে পারে, তাই না, তামাও থাকতে পারে, ম্যাঙ্গানিজও থাকতে পারে, লবণও থাকতে পারে। এবার চিন্তা করে দেখো, সূর্যের তাপ লোহা যতটা তাড়াতাড়ি গ্রহণ করবে, দিনের বেলা রাত্রিতে যত দ্রুত তাপ বিকিরণ করবে, তামা ততটা তাড়াতাড়ি তাপ গ্রহণ বা বর্জন করবে না। লোহা যত দ্রুত আয়তনে বেড়ে যাবে, তাই না, তামা ততটা দ্রুত আয়তনে বাড়বে না। এর ফলে একটা শিলার মধ্যে যখন লোহা, অ্যালুমিনিয়াম, তামা, সীসা সব রকম খনিজ তো থাকছে, এবার ওই খনিজগুলোকে তোমরা কি দেখছো, যে কে দ্রুত তাপ গ্রহণ করে আয়তনে বেড়ে যাচ্ছে, কে ধীরে ধীরে তাপ গ্রহণ করছে এবং ধীরে ধীরে বাড়ছে, কে আবার দ্রুত তাপ গ্রহণ করে বাড়ছে, দ্রুত তাপ বিকিরণ করে সংকুচিত হচ্ছে। অতএব দেখো, সেই জন্য কি ঘটনা ঘটছে, যে তাপের গ্রহণ বর্জনের ক্ষমতা প্রত্যেকে আলাদা হওয়ার জন্য ওগুলো ছোট ছোট কণায় ভেঙে যায়, ছোট ছোট কণায় ভেঙে যায়। একে কি বলা হবে, ক্ষুদ্র কণা বিস্ফোরণ। মরু অঞ্চলে যে এই গ্রানাইট শিলা দ্বারা গঠিত অঞ্চলে কি ঘটনাটা ঘটবে, এই ক্ষুদ্র কণা বিস্ফোরণ আমরা দেখব। ক্ষুদ্র কণা বিস্ফোরণটা কি ঘটনাটা ঘটে না, যে বিভিন্ন রকমের খনিজ দ্বারা যদি গঠিত হয়, এটা হচ্ছে ক্ষুদ্র কণা বিস্ফোরণ। অর্থাৎ বিষম প্রকৃতির খনিজ দ্বারা গঠিত শিলার বিভিন্ন খনিজ থাকার ফলে তাদের তাপ গ্রহণ বর্জন করার ক্ষমতা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কি হবে, ওই কণাগুলোর মধ্যে টান সৃষ্টি হবে। টান সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কণাগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করবে এবং ছোট ছোট খণ্ডে ভেঙে যাবে। তখন তাকে আমরা কি বলবো, ক্ষুদ্র কণা বিস্ফোরণ। এই ক্ষুদ্র কণা বিস্ফোরণ মরু অঞ্চলে দুপুরের দিকে, তাই না, গুলি ছোড়ার ন্যায় আওয়াজ শোনা যায়। ওখানকার স্থানীয় অধিবাসীরা দুপুরের দিকে একরকম গুলি ছোড়ার আওয়াজ, তাই না, পেয়ে থাকে। অর্থাৎ মরুভূমিতে এই ক্ষুদ্র কণা বিস্ফোরণ দেখা যায়। তো তাহলে আমরা ক্ষুদ্র কণা বিস্ফোরণ বিষয়টা জানলাম। ছবি আঁকবে, সংজ্ঞা দাও, দুটো বৈশিষ্ট্য দিয়ে দাও। বিষম প্রকৃতি খনিজ দ্বারা গঠিত, আর ছোট ছোট কণায় ভেঙে যায়, আর এগুলোকে যখন ভাঙে গুলি ছোড়ার নয় আওয়াজ পাওয়া যায়। এই তো তিনটে বৈশিষ্ট্য বললাম, সংজ্ঞা তো আগে বলে দিলাম, ছবি দিয়ে দিলে মোটামুটি ক্ষুদ্র কণা বিস্ফোরণ সম্পর্কে আলোচনা হল। এবার দেখো, স্বল্প মোচন বা অনিয়ন ওয়েদারিং। ওয়েদারিং মানে আবহবিকার, তাই না, অনিয়ন মানে পেঁয়াজ, আর স্বল্প মোচন দুটো শব্দ। স্বল্প কথার অর্থ গাছের ছাল, আর অর্থাৎ দেখো, একটা যদি শিলা থাকে, কঠিন শিলা, সেখানে কি ঘটনা ঘটবে, তার অংশ কিছুটা গাছের ছালের আকারে ফুলে যায়। অর্থাৎ একটু শুনে নাও, স্বল্প মোচন বিষয়টা কি। স্বল্প মানে গাছের ছাল, আর মোচন মানে ঝরে পড়া বা খসে যাওয়া। তাহলে দেখো, যেখানে সমপ্রকৃতি খনিজ, এটা বিষম প্রকৃতি বলেছিলাম, ওখানে বলছি সমপ্রকৃতি খনিজ দ্বারা গঠিত শিলাতে, গ্রানাইট শিলাতেও হয়, যেখানে কি হবে, একই রকম খনিজ আছে, লোহা তো লোহা, অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম, তামা তো তামা, তাই না। এবার তাতে কি ঘটনা ঘটবে, সমপ্রকৃতি খনিজ দিয়ে যদি এই শিলাটা গড়ে ওঠে, সূর্যের তাপ বাহিরের অংশে যত দ্রুত গরম হয়, ভেতরের অংশে তত দ্রুত তাপ ঢুকে না। অর্থাৎ বাহিরের সূর্যের তাপ বাহিরে এসে যতটা গরম করে, ভেতরে ততটা করে না, এই ভেতরের দিকের অংশ ততটা গরম হয় না। আবার রাত্রি হলে কি হবে, এই বাহিরের অংশ যত দ্রুত তাপ বিকিরণ করে, ভেতরটা তত দ্রুত তাপ বিকিরণ করতে পারে না। ফলে বাইরের অংশ দ্রুত তাপ বিকিরণ ফলে কি ঘটনা ঘটায়,
আয়তন বেড়ে যায়, আর ভেতরের অংশ দ্রুত তাপ, হ্যাঁ অর্থাৎ এই যে বাড়া কমা হয়, বাইরের অংশ দ্রুত তাপ গ্রহণ করে বেড়ে আয়তন বেড়ে গেল, রাত্রিতে দ্রুত তাপ গ্রহণ করে সংকুচিত হলো, ভেতরের অংশ সেই তুলনায় বাড়া কমা করতে পারে না। তখনই কি হয়, এই অংশ থেকে পেঁয়াজের খোসার আকারে ছালগুলো ছালের নাই খুলে যায়, একটা মূল শিলা থেকে পেঁয়াজের খোসার আকারে, হ্যাঁ অর্থাৎ বা গাছের ছালের আকারে বাইরের অংশগুলো খুলতে শুরু করে। তাকে বলা হবে কি না স্বল্পমোচন বা অনিয়ন ওয়েদারিং। আবার বলি শুনে নাও, মরু অঞ্চলে সম প্রকৃতি খনিজ দ্বারা গঠিত শিলায়, একই প্রকৃতি খনিজ দ্বারা গঠিত শিলায় বাইরের অংশ সূর্যের তাপ যতটা দ্রুত গ্রহণ দ্রুত বর্জন করে, ভেতরের অংশ দ্রুত গ্রহণ দ্রুত বর্জন করতে পারে না। ফলে বাইরের অংশ যত দ্রুত আয়তনে বাড়ে সংকুচিত হয়, তত ভেতরের অংশ বাড়া বা সংকুচিত হতে পারে না। ফলে বাইরের অংশটি ভেতরের অংশ থেকে, তাই না, পেঁয়াজের খোসা গাছের ছালের আকারে খুলে যায়। একে বলা হবে কিনা স্বল্পমোচন বা অনিয়ন উইদারিং। তাহলে সমপ্রকৃতি খনিজ দ্বারা গঠিত শিলা, আর বাইরের অংশ গাছের ছাল বা পেঁয়াজের খোসা নাই খুলে যায়। আর এটা মনে রাখো, তাই না, থর, সাহারা, কালাহারি, আটাকামা প্রভৃতি মরুভূমিতে লক্ষ্য করা যায় এক বছর। ঠিক আছে, তাহলে শোনো, ক্ষুদ্রকণা বিস্ফোরণ গ্রানাইট, তাই না, শিলায়, আর স্বল্পমোচন এও গ্রানাইট নিঃশিলা, এটা গ্রানাইট বেলে পাথরে, গ্রানাইট বেলে পাথরে হচ্ছে ক্ষুদ্রকণা বিস্ফোরণ। স্বল্পমোচন সেটাও গ্রানাইট ও নিঃশিলাতে স্বল্পমোচন দেখা যায়। আমরা 3 নম্বর একটু জেনে নেই প্রস্তরচায়ী বিস্ফোরণ। দেখো প্রস্তরচায়ী বিস্ফোরণের ছবি একটা দেখো, একটা কঠিন শিলা, যখন উলম্ব বরাবর বড় বড় চাই আকারে, দেখো এটা একটা চাই, এটা চাই হয়ে যাচ্ছে, এটা একটা চাই হয়ে যাচ্ছে, তার উষ্ণতার তারতম্য দরুন একটা চাই বা ব্লকের আকারে ভেঙে যাবে। মূলত ব্যাসল্ট শিলায় এরকম তোমার প্রস্তর চাই বিস্ফোরণ লক্ষ্য করা যায়। প্রস্তর চাই বিস্ফোরণ, তাহলে প্রস্তর চাই বিস্ফোরণ কাকে বলবো? মরু অঞ্চলের ব্যাসল্ট জাতীয় শিলা, একটু মনে রাখলে ভালো খবর, ব্যাসল্ট জাতীয় শিলাতে এই প্রস্তর চাই বিস্ফোরণ বেশি করে লক্ষ্য করা যায়। যে উলম্ব বরাবর উষ্ণতার পার্থক্য জনিত কারণে শিলাগুলো যখন বড় বড় ব্লক বা চাই আকারে ভেঙে যায়, বড় বড় ব্লক বা চাই আকারে ভেঙে গেলে তখন তাকে আমরা কি বলবো? প্রস্তর চাই বিস্ফোরণ বলবো। অতএব আমরা প্রস্তর চাই বিস্ফোরণ কাকে বলে তাও জানলাম, তাই না। এটা তোমার মরু অঞ্চলে সাহারা, কালাহারি, আটাকামা, থর প্রভৃতি মরুভূমিতেও দেখা যায়, এটা মনে রাখবে। আর এটা ব্যাসল্ট জাতীয় শিলায় এই প্রস্তর চাই বিস্ফোরণ লক্ষ্য করা যায়, এটাও মনে রাখবে। এই যান্ত্রিক আহবিকের প্রক্রিয়াগুলির মধ্যে এটা একটা লং কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন, সবগুলোর সংজ্ঞা 2 করে বা 3 করে বৈশিষ্ট্য, চিত্র, উদাহরণ বললাম, শুনলে নিশ্চয়ই, তাই না। এটা 5 নম্বরের কোশ্চেন। এছাড়াও একটা 3 নম্বরের কোশ্চেন হিসেবে থাকে তুহিন খণ্ডীকরণ, তুহিন খণ্ডীকরণ বা তুষারের ক্রিয়া, তুহিন খণ্ডীকরণ বা তুষারের ক্রিয়া। তো ছোট করে একটা ছবি আঁকি, এদিকে দেখে নাও। কি দাঁড়াচ্ছে না, পাহাড়ের উঁচু অংশে যেখানে হিমরেখা রয়েছে, সচরাচর কি ঘটনা ঘটে না, পাহাড়ের ঢাল বরাবর যদি ফাটল থাকে, ওই ফাটলে দিনের বেলায় কি ঘটনা ঘটবে? বরফের গলার জল এখানে জমা হবে। অর্থাৎ হিমরেখা যদি থাকে, হ্যাঁ, সেই দিনের বেলায় বরফ গলার জল কি করছে? ফাটলের মধ্যে থাকছে। কিন্তু যখন রাত্রি হয়ে যাচ্ছে, ওখানে ওই জলের তাপমাত্রা আবার হিমাঙ্কের নিচে চলে যাচ্ছে, তখন ওই জল কিসে পরিণত হবে? বরফে পরিণত হবে। আর জল যখন বরফে পরিণত হয়, অর্থাৎ জল কিসে না, বরফ, বরফ বরফে পরিণত হলে আয়তনে 10 গুণ, 9 থেকে 10 গুণ বেড়ে যায়। তখন দেখো এই যে পাহাড়ের ফাটলের যে 2 দিকে দেওয়াল আছে, তার মধ্যে জল বরফ হয়ে গিয়ে আয়তনে বেড়ে গেলে একটা চাপ সৃষ্টি করবে। ওই চাপের ফলে কি ঘটনা ঘটবে না, ওই তোমার শিলার মধ্যে ফাটল সৃষ্টি হবে, এরকম একটা ঘটনা ঘটবে। অর্থাৎ এটা ফার্স্ট অংশের কথা বললাম। সেকেন্ড অংশে কি বললাম? এখানে পুরোটা বরফ জমে গেছে,
আয়তনে ওই জলটা রাত্রিতে বরফ হয়ে গেছে, যখনই বরফ হয়ে গেছে আয়তনে বেড়ে গিয়ে, তাই না, হ্যাঁ, দুই দেয়ালে চাপ সৃষ্টি করবে, ফেটে যাবে। এরকম ফাটল অংশগুলো, এই ফেটে যাওয়া অর্থাৎ দিনের বেলায় বরফ গলা জল ফাটলের মধ্যে জমা হওয়া, রাত্রে ওই জল পুনরায় বরফ হয়ে যাওয়া, দেওয়ালে চাপ সৃষ্টি করা, দেওয়াল ভেঙে যাওয়া, তাই না, বা বিভিন্ন পাথরের খণ্ড সৃষ্টি করা, এই ঘটনাটাকে বলা হয় কি না তুহিন খণ্ডীকরণ। তুহিন খণ্ডীকরণ বা তুষারের ক্রিয়া বা কাজ বলা হয়, যেটা উচ্চ অক্ষাংশে ও পর্বতের শিখরে বা পার্বত্য উঁচু অংশে এই প্রক্রিয়া লক্ষ্য করা যায়। তো এর দ্বারা বিভিন্ন কোণাকৃতি যে শিলাখণ্ড পাহাড়ের ঢালে সঞ্চিত হলে তখন তাকে কি বলা হবে, পাহাড়ের ঢালে আর পাদদেশ ঢালে সঞ্চিত হলে বিভিন্ন কোণাকৃতি শিলাখণ্ড, তাকে কি বলা হবে না, তাকেই বলা হবে তোমার স্ক্রি বা টেলাস। স্ক্রি বা টেলাস বলা হবে, অর্থাৎ পাহাড়ের ঢালে যখন জমা হবে তখন তাকে আমরা বলবো স্ক্রি বা টেলাস। এবং যখন ওই শিলাচূর্ণগুলো পাহাড়ের পাদদেশে বিভিন্ন কোণাকৃতি শিলাচূর্ণ জমা হবে তাকে ফেলসেনমার বলা হবে। ফেলসেনমার বা ব্লক স্পেট বলা হবে। আবারও বলে দিই, শুনে নাও। বরফ গলা জল দিনের বেলা পাহাড়ের ঢালে সঞ্চিত হবে, রাত্রিতে পুনরায় ওটা বরফে পরিণত হবে। জল বরফে পরিণত হলে আয়তনে 9 থেকে 10 গুণ বাড়বে। তখনই কি হবে, ওই ফাটলের মধ্যে চাপ সৃষ্টি করবে, শিলা ভেঙে গিয়ে বিভিন্ন কোণাকৃতি শিলাখণ্ড সৃষ্টি হবে। এই ঘটনাকে আমরা বলবো তুহিন খণ্ডীকরণ বা তুষারের ক্রিয়া। ওই ভাঙা অংশগুলো পাহাড়ের ঢালে সঞ্চিত হলে তাকে স্ক্রি বা টেরাস বলে, কিন্তু পাহাড়ের পাদদেশে যদি সঞ্চিত হয় তাকে ফেলসেনমার বা ব্লক স্পেট বলে। আপাতত ভাবে তোমরা আজকে বেশ কতগুলো কোশ্চেন জানলে। এই রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া সমূহ সহ আবহবিকারের ফলাফল সম্পর্কে তোমরা দ্বিতীয় ভিডিওতে দেখতে পাবে। এই ভিডিওটি দেখার পর বইটা ভালো করে মন দিয়ে পড়বে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা নবম শ্রেণীর আবহবিকারের চ্যাপ্টারের বাকি অংশটা জেনে নিই। বাকি অংশ কি ছিল না, শুধু রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া সমূহ গুলো আলোচনা আর তার সঙ্গে তার প্রভাব বা ফলাফল সম্পর্কে জানবে। তো তোমরা আগের ক্লাস পর্যন্ত জেনেছো কতগুলো কোশ্চেন ভিত্তিক অ্যান্সার আলোচনা করা হয়েছিল। আজকে তার পরবর্তী অংশ হিসাবে রাসায়নিক আবহবিকার সম্পর্কে জানবো এবং তার ভাগগুলো সম্পর্কে আমরা জেনে নেব। যেমন প্রথমত শুনে নাও, রাসায়নিক আবহবিকারটা কি। দেখো, বায়ুমণ্ডলে রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, হাইড্রোজেন ইত্যাদি গ্যাস। ওই সমস্ত গ্যাসগুলো পৃথিবীর যে শিলামণ্ডল, সেই শিলামণ্ডলে থাকা বিভিন্ন খনিজ মৌল, সে লোহা হতে পারে, জিপসাম হতে পারে, সৌন্দর্য লবণ হতে পারে, হেমাটাইট হতে পারে, ম্যাঙ্গানিজ হতে পারে, তাদের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ কে না অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জল কিংবা বাষ্প যুক্ত হয়ে তাদের ধর্মের পরিবর্তন ঘটিয়ে একরকম নতুন পদার্থ সৃষ্টি করে। এই ঘটনাকে আমরা কি বলবো, রাসায়নিক আবহবিকার। অর্থাৎ এর দ্বারাও শিলা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। এই জন্য একে আমরা কি বলবো, রাসায়নিক আবহবিকার। তো তোমরা শুনে নাও, এই রাসায়নিক আবহবিকারের অংশ হিসাবে কয়টি ভাগে ভাগ করা হয়? 5টি প্রধান ভাগ রয়েছে। এর মধ্যে রয়েছে অক্সিডেশন একটি ভাগ, যে অক্সিডেশন বা জারণ। আর তাহলে জারণটা কি? দেখো, যে সমস্ত শিলার মধ্যে কি কি রয়েছে, লোহা, অ্যামফিবোল, পাইরোস্কিন, লোহার আবার ভাগ আছে হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, সিডারাইট। তো এই সমস্ত লোহা কিংবা অ্যামফিবোল কিংবা পাইরোস্কিন ইত্যাদি খনিজ যে সমস্ত শিলার মধ্যে রয়েছে, ওই সমস্ত শিলায় যদি তোমার কি না অক্সিজেন যুক্ত হয়, অক্সিজেন জল যুক্ত হয়ে যায়, তাহলে দেখবে ওই সমস্ত শিলাগুলো ধীরে ধীরে তার বর্ণেরও পরিবর্তন করবে, তার যে কমজোরি অর্থাৎ যে কাঠিন্যতা ধীরে ধীরে দুর্বল হবে এবং শিলাগুলো ধীরে ধীরে ভেঙে গিয়ে নতুন রকম ধর্মবিশিষ্ট শিলায় পরিণত হবে। এই প্রক্রিয়াকে আমরা কি বলবো, অক্সিডেশন। কাকে বলবো অক্সিডেশন বা জারণ? আবার একবার শুনে নাও,
বলছি যে সমস্ত শিলার সঙ্গে লোহা, অ্যামফিবোল, পাইরোস্কিন থাকে, ওই সমস্ত শিলার সঙ্গে যদি অক্সিজেন জল যুক্ত হয় তাহলে কি হবে, ওই খনিজগুলোর ধর্মের পরিবর্তন হবে, ওই শিলার আকারের পরিবর্তন হবে, নতুন ধর্মে পরিণত হয়ে যাবে। এইরকম আবহবিকারকে আমরা কি বলবো, অক্সিডেশন। অর্থাৎ অক্সিজেন জল যুক্ত হয়ে শিলার পরিবর্তন ঘটালে তাকে আমরা অক্সিডেশন বলছি, এটাও মনে রাখতে পারো। যেমন দেখো FeS ফেরাস সালফাইড সঙ্গে অক্সিজেন যুক্ত হলে ফেরাস সালফেটে পরিণত হচ্ছে, ফেরাস সালফেটে পরিণত হচ্ছে। এবার এটা একটা ভালো করে দেখো, লোহার সঙ্গে FeO, তাই না, ফেরাস, এই লোহার সঙ্গে জল H2O সঙ্গে অক্সিজেন O2 যুক্ত হলে, এই ফেরাস জল অক্সিজেন যুক্ত হলে সেটা ফেরিক অক্সাইড এ পরিণত হয়। তাহলে এই যে বিক্রিয়াটা, সমীকরণটা তোমরা অবশ্য দেবে। এখানে তোমরা আরো মনে রাখো যে সমস্ত শিলার মধ্যে লোহার উপস্থিতি রয়েছে সেখানে অক্সিজেন জল যুক্ত হওয়া মানে সেই লোহার গায়ে একরকম হলুদ রঙের আস্তরণ সৃষ্টি করে, ওই আস্তরণকে বলা হয় মরিচা। এর ফলে ধীরে 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 তোমার সেই শিলার কি হবে, তার কাঠিন্যটা নষ্ট হবে, লোহার কাঠিন্যতা নষ্ট হবে, তাই না, তার সঙ্গে মরিচা সৃষ্টি হবে এবং সেই লোহার কার্যকরী ক্ষমতাটা অনেকটা কমে যাবে। অর্থাৎ লোহায় মরিচা ধরা কার দ্বারা হয়ে থাকে, এই অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তাহলে আমরা অক্সিডেশন বিষয়টা জানলাম, যে সমস্ত শিলার মধ্যে লোহা, অ্যামফিবোল, পাইরোস্কিন ইত্যাদি খনিজ রয়েছে, তার সঙ্গে অক্সিজেন জল বিক্রিয়া করে রাসায়নিক ধর্ম পরিবর্তনের মাধ্যমে, তাই না, সেই শিলাকে নতুন ধর্মে পরিণত করে এবং ভেঙে দেয়, তাকে আমরা বলবো অক্সিডেশন। আর এই লৌহ গঠিত শিলার মধ্যে যখন অক্সিজেন জল যুক্ত এই হলুদ রঙের আস্তরণ সৃষ্টি করে, তাকে আমরা কি বলবো না, ওই মরিচা ধরা বলবো। এটা গেল অক্সিডেশন সম্পর্কে তোমরা জানলে, বইটা খুলে একটু পড়ে নেবে, দেখবে এই কথাগুলো মিলে গেছে, অতএব বুঝতে সুবিধা হবে। কার্বনেশন বা অঙ্গার যোজন, এটা একটু শোনো। এটা চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ ইত্যাদি খনিজ, বিশেষ করে চুনাপাথর, ডলোমাইট, এই খনিজ দ্বারা গঠিত শিলাতে যখন জল, কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে ওই শিলার সঙ্গে, তাই না, অর্থাৎ কি বললাম, চুনাপাথর, ডলোমাইট যুক্ত অঞ্চলে জল, কার্বন ডাই অক্সাইড মিশ্রিত জল যখন পড়বে, ওই সমস্ত চুনাপাথর, ডলোমাইটের গুণমানের পরিবর্তন হবে, ওই সমস্ত শিলা নতুন ধর্মবিশিষ্ট শিলায় পরিণত হয়ে যাবে, তখন তাকে আমরা কার্বনেশন বা অঙ্গার যোজন বলবো। এখানে একটা সমীকরণ ভালো করে মনে রাখো। দেখো, আকাশ থেকে যখন বৃষ্টিপাত হয় তাতে কি লক্ষ্য করা যায় না, বৃষ্টির জল বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবী দিকে আসে। এবার বৃষ্টির জল অর্থাৎ H2O সঙ্গে বায়ুমণ্ডলে রয়েছে দেখো কি CO2 কার্বন ডাই অক্সাইড, এটা অর্থাৎ জল, কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে হয়েছে কার্বনিক অ্যাসিড H2CO3 সৃষ্টি করছে, এরকম অ্যাসিড সৃষ্টি হয়ে যাচ্ছে। কি হবে না, তোমরা একটু ভালো করে চিন্তা করে নাও যে জল যখন বায়ুমণ্ডলের ভেতর দিয়ে আসছে, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি সৃষ্টি করছে না, এরকম অ্যাসিড যুক্ত জল হয়ে যাচ্ছে, যাকে বলা হচ্ছে কার্বনিক অ্যাসিড। অর্থাৎ H2O + CO2 = H2CO3। এইরকম কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল চুনাপাথর যুক্ত অঞ্চলে কিংবা ডলোমাইট যুক্ত অঞ্চলে শিলার সঙ্গে বিক্রিয়া করে, ওই চুনাপাথর কিংবা ডলোমাইট খনিজের সঙ্গে বিক্রিয়া করে শিলার আকারে, আয়তনে, গুণমানের পরিবর্তন ঘটিয়ে দেয়, তাকে বলা হয় কার্বনেশন। যেমন দেখো, চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এর সঙ্গে যদি তোমার H2CO3 যুক্ত হয়, তাহলে সৃষ্টি করবে CaHCO3(2), অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কার্বনিক অ্যাসিড বিক্রিয়া করে
ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়, ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। অর্থাৎ চুনাপাথর ডলোমাইট শিলাগুলো কমজোর হয়, দ্রবীভূতও হয়ে যায়, তাই না, বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি করে। তো এই কার্বনেশন বা অঙ্গারযোজন প্রক্রিয়ায় চুনাপাথরযুক্ত অঞ্চলে বহুত রকমের বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি হয়, হয় সিঙ্ক হোল, সোয়ালো হোল, ডোলাইন, এছাড়া গুহা সৃষ্টি করে, গুহার ভেতরে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, পিলার ইত্যাদি বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি হয়। স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, পিলার বা স্তম্ভ ইত্যাদি বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি করে। তো আবার এই কার্বনেশন বা অঙ্গারযোজন প্রক্রিয়া যে সমস্ত অঞ্চলে সংগঠিত হয়ে থাকে সেখান থেকে মাটি অনুর্বর হয়, এগুলো তোমরা একটু মনে রাখো কার্বনেশন বা অঙ্গারযোজন সম্পর্কে। এবার শুনে নাও হাইড্রেশন বা জল যোজন কি। বলছে বৃষ্টির জল যে সমস্ত শিলায় পড়বে কিংবা বাষ্প যে সমস্ত শিলার সঙ্গে বিক্রিয়া করে শিলার গুণমানের পরিবর্তন হয়, তাই না, জল যখন সরাসরি কোনো শিলার গুণমানের পরিবর্তন ঘটায় তখন তাকে আমরা কি বলবো, হাইড্রেশন বা জল যোজন বলবো। যেমন হেমাটাইট, লিমোনাইট, অ্যানহাইড্রাইট প্রভৃতি শিলার সঙ্গে জল সংযুক্ত হয়ে জিপসাম, অলিভিন বা সার্পেন্টাইনে পরিণত হয়। এটা ওইটুকু মনে রাখবে। তবে এই অক্সিডেশন কার্বনেশন বেশি ভালো করে মনে রাখবে, প্রত্যেকের সংজ্ঞা দেবে, কোন কোন অঞ্চলে সংগঠিত হয়, অর্থাৎ এরকম শিলা যেখানে থাকে সেখানে সংগঠিত হয়, সংগঠিত স্থান দাও, তাই না, সমীকরণ দাও, আর প্রভাব বলো, প্রভাব বা ফলাফল, যেমন এখানে মরিচা ধরা, এখানে বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি হওয়া, হ্যাঁ, এই অক্সিডেশন কার্বনেশন, এই দুটো ভালো করে পড়ে রাখবে, এই দুটো বেশি করে পরীক্ষায় তোমাদের থাকে। তো হাইড্রেশন তোমরা শুনলে কি না, যে সমস্ত অর্থাৎ এই হেমাটাইট, লিমোনাইট, অ্যানহাইড্রাইট বিভিন্ন খনিজ দ্বারা গঠিত শিলার সঙ্গে জল যুক্ত হয়ে যখন শিলার গুণমানের পরিবর্তন করে, এই অ্যানহাইড্রাইট, হ্যাঁ, ওই যে তোমার হেমাটাইট, লিমোনাইটস, অ্যানহাইড্রাইট, এগুলো ওই জলের দ্বারা বিক্রিয়া করে তাদের রূপের পরিবর্তন হয়ে যায়, জিপসাম, অলিভিন বা সার্পেন্টাইনে পরিণত হয়। এই ঘটনাকে হাইড্রেশন বা জল যোজন বলে। হাইড্রোলোসিস কথার অর্থ হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। হাইড্রোলোসিস কথার অর্থ আর্দ্র বিশ্লেষণ। তো আর্দ্র বিশ্লেষণটা কি, এবার একটু মন দিয়ে শুনে নাও। আর্দ্র বিশ্লেষণ একটা গল্প হচ্ছে যেটা, অর্থাৎ জল H2O, জল হচ্ছে কি না H2O এ বিশ্লিষ্ট হয় H+ এবং OH-, অর্থাৎ হাইড্রোজেন আয়ন ও হাইড্রোস্কেল আয়ন, হাইড্রোজেন আয়ন, হাইড্রোস্কেল আয়ন। তাহলে এই দুই আয়ন, জলের মধ্যে দুটি আয়ন আছে, হাইড্রোজেন আয়ন ও হাইড্রোস্কেল আয়ন। এই দুই আয়ন শিলার খনিজের সঙ্গে বিক্রিয়া করে শিলার যখন কাঠিন্যতাকে দুর্বল করে, শিলার রূপের পরিবর্তন ঘটায়, ধর্মের পরিবর্তন ঘটায়, তখন তাকে আমরা কি বলবো, হাইড্রোলোসিস বা আর্দ্র বিশ্লেষণ। আবার বলি, যে সমস্ত শিলার খনিজের সঙ্গে জলের দুটি আয়ন, হাইড্রোজেন আয়ন ও হাইড্রোস্কেল আয়ন বিক্রিয়া করে শিলার ধর্মের, বর্ণের, আকারের পরিবর্তন ঘটায়, তাকে হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ বলা হয়। যেমন ধরো KAlSi3O8 অর্থোক্লেজ ফেলসপার, KAlSi3O8 অর্থোক্লেজ ফেলসপার, এখানে HOH অর্থাৎ হাইড্রোজেন আয়ন ও হাইড্রোস্কেল আয়ন যুক্ত হয়ে সৃষ্টি করছে, দেখো, অ্যালুমিনিয়াম সিলিসিক অ্যাসিড HAlSi3O8, অ্যালুমিনিয়াম সিলিসিক অ্যাসিড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড সৃষ্টি করছে। অর্থাৎ এর দ্বারা এটা কি হলো না, হাইড্রোলোসিস বা আর্দ্র বিশ্লেষণ সংঘটিত হলো। এবার সলিউশন সম্পর্কে একটু নিয়ে নাও। সলিউশন বা দ্রবণ, অর্থাৎ দেখো এই ক্যালসাইট, জিপসাম, সৌন্দর্য লবণ বা এমনি যে কোনো লবণ শিলার মধ্যে যদি থাকে, তার সঙ্গে যদি জলের সংস্পর্শ হয়, তাহলে সেই জল কি হবে, সেই শিলাগুলো কি হবে, এগুলো জলে দ্রবীভূত হয়, তাই না। অর্থাৎ এই যে ক্যালসাইট, জিপসাম বা সৌন্দর্য লবণ জলের সংস্পর্শে এলে কি হয়, দ্রবীভূত হয়ে যায় বা গুলে যায়, হ্যাঁ, বা মিশে যায় জলের সঙ্গে। এই প্রক্রিয়াকে বলা হয় সলিউশন বা দ্রবণ। শুধু এখানে সলিউশনে ওইটুকু জিনিস মনে রাখলে হবে। তাহলে দেখো আমরা রাসায়নিক আহবিকের প্রক্রিয়া সমূহ সম্পর্কে জেনে নিলাম। এবার তোমরা তবে এখানে একটা কথা ছোট করে শুনে নাও। অক্সিডেশন প্রক্রিয়া যেমন কি ঘটনা ঘটে, লোহায় মরিচা ধরে, কার্বনেশন বা অঙ্গারযোজন প্রক্রিয়া একটা ঘটনা হয়। চুনাপাথরযুক্ত অঞ্চলে এই কার্বনেশন বা অঙ্গারযোজন প্রক্রিয়ায় এক রকমের লাল রঙের মাটির সৃষ্টি হয়,
অর্থাৎ কি কার্বনেশন বা অঙ্গারজনীন প্রক্রিয়া এক রকমের লাল রঙের মাটি সৃষ্টি হয়। ওই লাল রঙের মাটিকে বলে টেরা রোসা, তাই না? টেরা রোসা কি চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়ায় একরকম লাল রঙের মৃত্তিকা সৃষ্টি হয়, তাকে টেরা রোসা বলে। এটা 2 নম্বরে কোশ্চেন থাকতে পারে, তোমরা এটুকু মনে রাখো। তাহলে আমরা আপাতত রাসায়নিক আবহবিকার সম্পর্কে জানলাম। এবার সামগ্রিক আবহবিকারের ফলাফল আমরা জানবো। তাহলে আমরা এবার জেনে নিই আবহবিকারের ফলাফল সম্পর্কে একটু জেনে নিই। তো দেখো, আবহবিকারের ফলাফলের কতগুলো প্রথমত ছোট ছোট করে জিনিস বলে দিই। চুনাপাথরযুক্ত অঞ্চলে এই রাসায়নিক আবহবিকারের ফলে টেরা রোসা বা লাল রঙের মৃত্তিকা সৃষ্টি হয়, সেটা বললাম। আর অনুর্বরও হয় এই কারণে, কার্বনেশন প্রক্রিয়ার জন্য। এবার দিয়ে যদি জানতে চাও যে ভূমিরূপ সৃষ্টি করে চুনাপাথরযুক্ত অঞ্চলে, ভূমিরূপ বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি করে, অর্থাৎ ক্ষয়কাজের ফলে সিঙ্কহোল, সোয়ালো হোল, ডোলাইন, পোলজে, হামস, আবার তাই না সঞ্চয় কার্যের ফলে গুহার মধ্যে গুহা গহ্বরও ক্ষয়কাজের ফলে চুনাপাথরযুক্ত অঞ্চলের কার্বনেশন প্রক্রিয়ায় গুহার মধ্যে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট প্রভৃতি সঞ্চিত ভূমিরূপ সৃষ্টি হয়, যেগুলো আমরা অন্ধ্রপ্রদেশের বোরাকের গুহাতে গেলে এরকম ক্ষয় ও সঞ্চয়িত ভূমিরূপগুলো দেখতে পাবো। দেরাদুন অঞ্চলে গেলেও আমরা এই ভূমিরূপগুলো দেখতে পাবো, অর্থাৎ বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি করে। দেখো, খনিজ সম্পদের উন্মুক্ততা ঘটায় আবহবিকারের ফলে। খনিজের উন্মুক্ততা হয়, খনিজের প্রাপ্তি ঘটে, খনিজের প্রাপ্তি হয়ে থাকে। অর্থাৎ শিলা যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়, তার মধ্যে থাকা লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদির উন্মুক্ততা হয়, খনিজ সংগ্রহ করতে আমাদের সুবিধা হয়। এটা আবহবিকারের ফল। আর আবহবিকারের ফলে এটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কিনা মৃত্তিকার সৃষ্টি, অর্থাৎ মৃত্তিকার সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। তো মৃত্তিকাটা কি না, ভূপৃষ্ঠের বহির্ভাগে, ধরে নাও এটা একটা ভূমিভাগ, এই ভূপৃষ্ঠের বহির্ভাগে অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে প্রথমত একরকম শিথিল ভূ আস্তরণ সৃষ্টি করবে, আলগা বালির ন্যায় ভূ আস্তরণ, ঝুরঝুরে পদার্থ সৃষ্টি করবে, যার উপর থেকে নিচ পর্যন্ত একই রকম খনিজ দ্বারা গঠিত হবে, আমি কি বললাম? আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে কি করবে? একরকম শিথিল ভূ আস্তরণ সৃষ্টি করবে। সেই শিথিল ভূ আস্তরণের একেবারে উপরের অংশ থেকে নিচের অংশ পর্যন্ত সমপ্রকৃতি খনিজ দ্বারা গঠিত হবে। এখান থেকে এই পর্যন্ত সমপ্রকৃতি খনিজ দ্বারা গঠিত হবে, এরকম শিথিল আস্তরণ হলো। এই শিথিল আস্তরণকে আমরা বলবো রেগোলিথ। তাহলে বিষয়টা বুঝলে, রেগোলিথটা কি হলো? রেগোলিথ কি, এটা 2 নম্বরের কোশ্চেন। আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের বহির্ভাগ ভেঙে তার উপরে সঞ্চিত হবে, তাই না? এই আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের বহির্ভাগ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে একরকম শিথিল ভূ আস্তরণ হয়ে যাবে। যদি এই পর্যন্ত তুমি ভূপৃষ্ঠ এখান থেকে ছিল, এতটা ভেঙে গেছে, উপরের অংশ ভেঙে গিয়ে চূর্ণ বিচ্ছিন্ন পদার্থ সৃষ্টি করেছে, তাই না? যার উপর থেকে নিচে পর্যন্ত একই রকম খনিজ দ্বারা গঠিত, তাকে রেগোলিথ বলে। এটা মনে রাখো। এবার শুনে নাও যে এই রেগোলিথের বিষয়টা জানলে উপর থেকে নিচ পর্যন্ত হলো। এর উপরিভাগে যখন গাছ উদ্ভিদ জন্মাবে কিংবা জীবাণুরা বসবাস শুরু করতে থাকবে, এদের কাণ্ড পাতা ফল ফুল পড়তে শুরু করবে, বা প্রাণী দেহাবশেষ কেঁচো, উইপোকা, কেনো প্রভৃতি মারা গিয়ে ওই শিলা চূর্ণের উপরিভাগে পড়বে, ওই উদ্ভিদ কিংবা প্রাণীর যে দেহাবশেষ গুলো পচে গিয়ে অর্থাৎ অক্সিজেন, ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস অক্সিজেন দ্বারা কি করবে? পচে গিয়ে একরকম কি করবে না, কালো রঙের মাটি সৃষ্টি করবে। ওই রকম কালো রঙের মাটিকে বলা হবে হিউমাস মাটি বলা হবে। অর্থাৎ আবার বলছি শোনো, হিউমাসটা কি না, এই যে শিথিল শিলাচূর্ণ রেগোলিথ, তার উপরিভাগে একরকম শিথিল উপরিভাগে কি হবে না, উদ্ভিদ প্রাণী দেহাবশেষ, উদ্ভিদের কাণ্ড পাতা ফল ফুল হতে পারে, কেঁচো, উইপোকা, কেনো প্রভৃতি হতে পারে, তারা যখন মারা যাবে, ওদের দেহাবশেষ ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস পচিয়ে একরকম কালো রঙের মাটি সৃষ্টি করে। এই যে পচানোর যে প্রক্রিয়া, এই পচানোর মাধ্যমে যে কালো রঙের যে মাটি সৃষ্টি হচ্ছে,
তাই না? কালো রঙের মাটির সৃষ্টি হবে, মাটিটাকেই বলছে হিউমাস, আর ওই পদ্ধতিকে বলা হচ্ছে হিউমিফিকেশন, এটুকু মনে রাখবে। তাই হিউমিফিকেশনের মাধ্যমে এই শিথিল ভূয়া স্তরের উপরিভাগে একরকমের জৈব পদার্থ প্রাধান্য বৃদ্ধি পেল। আবার ওই জৈব পদার্থ অক্সিজেন দ্বারা, তাই না, জারিত হয়ে পুনরায় খনিজ মৌলে পরিণত হয়, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বিভিন্ন লবণে পরিণত হতে পারে, খনিজ মৌলে পরিণত হতে পারে। হিউমাস খনিজ মৌলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হবে কি না খনিজকরণ। এখানে হিউমাস থেকে হবে খনিজকরণ, খনিজকরণ ঘটনাটি ঘটবে। তাহলে দেখো ফার্স্ট রেগোলিথ, 1 নম্বর কথায় রেগোলিথ, 2 নম্বর কথা হচ্ছে হিউমিফিকেশন, 3 নম্বর কথা হচ্ছে কি না খনিজকরণ ঘটনাটি ঘটলো। এবার শুনে নাও, তাই না, 4 নম্বর কি হবে না আকাশে মেঘ সৃষ্টি করবে, মেঘ থেকে বৃষ্টি হবে, ওই বৃষ্টির জল উপরে জৈব খনিজ পদার্থগুলোকে ধুয়ে নিচের দিকে নিয়ে যাবে, নিয়ে একটা নির্দিষ্ট স্তরে, নিচে একটা নির্দিষ্ট স্তরে জমা করবে। যেখানে জমা করবে আর উপর থেকে ধুয়ে নিয়ে আসবে, হ্যাঁ, যে স্তরের ভেতর দিয়ে নিয়ে চলে আসছে এবং নিচে জমা করছে, উপর থেকে যে ধুয়ে নিয়ে আসার ঘটনাকে বলা হবে এলুভিয়েশন, এলুভিয়েশন। এটা অবশ্য তোমরা মনে রাখবে, এলুভিয়েশন। আর উপরে একেবারে উদ্ভিদ প্রাণী দেহবিশেষ দ্বারা যে স্তরটা সৃষ্টি হয় তাকে ও স্তর বলে। আর উপর যেটা বৃষ্টির জল ধুয়ে যতটা নিয়ে পালিয়ে আসছে তাকে এ স্তর বলে, এলুভিয়েশন স্তর বলে, বা খনিজ শূন্য স্তর বলে, বা বিধৌত স্তর বলে, ধুয়ে নিচের দিকে চলে আসছে বলে, তাই না? বৃষ্টির জলের দ্বারা উপরে খনিজ মৌল, জৈব মৌলগুলোকে ধুয়ে নিচের দিকে নিয়ে চলে এলো। এবার নিচে একটা সুনির্দিষ্ট স্তরে ওগুলোকে জমা করে, তাই না? আস্তে আস্তে একটা নির্দিষ্ট স্তরে খনিজ মৌল বা গুলো যখন যে স্তরে জমা হয় তাকে বি স্তর বলে। আর এই জমা হওয়া স্তরকে ইলুভিয়েশন স্তর বলে, ইলুভিয়েশন স্তর বলে। এই ইলুভিয়েশন অবশ্য ভালো করে মনে রাখবে, কারণ এগুলো আবার 2 নম্বরের কোশ্চেন দিয়ে দেয়। আবার বলছি শোনো, বৃষ্টির জল যখন ভূপৃষ্ঠের উপরিভাগে পড়বে, উপরিভাগে জৈব পদার্থ, খনিজ পদার্থ ধুয়ে নিচের দিকে চলতে শুরু করবে, আর নিচের দিকে এই যে উপর থেকে ধুয়ে নিচের দিকে যাওয়ার ঘটনাকে বলে এলুভিয়েশন। এর দ্বারা এ স্তর সৃষ্টি হয়, এ স্তর মাটির সৃষ্টির জন্য কতগুলো স্তরই সৃষ্টি হয়, তাই না? এটা মনে রাখো, এ স্তর সৃষ্টি হলো। উপরে ওই জৈব খনিজ মৌলগুলো আস্তে আস্তে নিচে একটা নির্দিষ্ট স্তরের উপরিভাগে জমা হয়ে যাচ্ছে, যে স্তরে জমা হচ্ছে তাকে বি স্তর বলে বা ইলুভিয়েশন স্তর বলে। উপরে ধুয়ে আসাকে এলু উপর থেকে নিচের দিকে আসছে এলুভিয়েশন, নিচে যে স্তরে জমা হচ্ছে তাকে ইলুভিয়েশন বলে। আর যার উপরে এই ঘটনাটা ঘটে তাকে সি স্তর বলে বা আদি স্তর। তার নিচেও শক্ত পাথরের ন্যায় যে স্তর থাকে, তাই না, তাকে বেড রক বলে বা ডি স্তর বলে। এটা হচ্ছে তোমার ডি স্তর, তাই না, বা আর স্তর, রক, বেড রক আর, তাই না, ডি স্তর। তাহলে কি হলো একটা। এবার মৃত্তিকা কাকে বলবো না ভূপৃষ্ঠের উপরিভাগে শিথিল ঝুরঝুরে আলগা পদার্থ, যেখানে হিউমাস বা খনিজ মৌল রয়েছে, যেখানে ও এ বি সি ডি স্তর রয়েছে, যেখানে উদ্ভিদ সহজে জন্মায়, তার মূলকে ছড়িয়ে দেয় ও উপরে তার বিডব অংশে প্রসারিত হয়, নিচের পুষ্টি মৌলগুলো মাটি থেকে সংগ্রহ করতে পারে, ওইরকম শিথিল ঝুরঝুরে আলগা পদার্থকে আমরা বলবো কি মৃত্তিকা। বিষয়টা মনে রাখবো, এটা হচ্ছে কিনা আমাদের মৃত্তিকার একটা, অর্থাৎ মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয় তার বর্ণনা। আবার ছোট করে বলি, ভূপৃষ্ঠের বহির্ভাগের এই অংশ থেকে কি হয়েছে, আবহবিকারের দ্বারা শিলা ভেঙে গিয়ে একরকম শিথিল ভূয়া স্তরণ হচ্ছে, যাকে আমরা বলছি রেগোলিথ, মাটি সৃষ্টির প্রথম পর্যায়। এর উপর উদ্ভিদ প্রাণী দেহাবশেষ, গাছের ডালা পাতা ফল ফুল হতে পারে, কিংবা কেঁচো ইপোকা কেন্ন হতে পারে, ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে এর সঙ্গে মিশছে। মেশার পর কি ঘটনা ঘটবে, ওগুলো আবার অক্সিজেন দ্বারা জারিত হয়ে খনিজ মৌলে পরিণত হবে, খনিজকরণ ঘটনাটি ঘটবে। পরে বৃষ্টির জলের দ্বারা ধুয়ে নিচের দিকে আসছে, একে এলুভিয়েশন বলছে, এ স্তর সৃষ্টি করছে। আর ওই উপরের ধুয়ে যে আসা পদার্থগুলো নিচে যে স্তরে জমা হচ্ছে তাকে বি স্তর বা এলুভিয়েশন স্তর বলছে। আর তার উপরে কতগুলো দারুণ ফাটলযুক্ত স্তর সি, নিচে যার উপরে এই ঘটনাগুলো ঘটলো তাকে বলা হয় ডি স্তর। এইভাবে কি হলো একটা পরিণত মৃত্তিকার সৃষ্টি হয়। অর্থাৎ
আর তোমার ল্যাটেরাইট মৃত্তিকা, পটসল মৃত্তিকা, চারনোজের মৃত্তিকা, এগুলো সবগুলোতে এরকম স্তর লক্ষ্য করা যায়। তো মোটামুটি আবহবিকারের ফলাফলের এই 4টা ভাগও তোমরা মনে রাখতে পারো। 3 নম্বরে কোশ্চেন থাকে। আবার মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলির পরিচয় দাও। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবে। 1 নম্বর প্রক্রিয়া, 2 নম্বর প্রক্রিয়া, 3 নম্বর প্রক্রিয়া, 4 নম্বর প্রক্রিয়া, 5 নম্বর প্রক্রিয়া, এর দ্বারা একটা পরিণত মৃত্তিকা সৃষ্টি হবে। এবার তোমরা মোটামুটি ভাবে আবহবিকার চ্যাপ্টার সম্পর্কে পুরো জানলে, নিজেদের বইয়ের অনুশীলনগুলো করে ফেলার চেষ্টা করবে। আর মোটামুটি এই ভিডিওটা ভালো করে দেখবে, দেখার পর নিজেরা বই পড়বে, পড়ার পর অনুশীলনটা ভালো করে রাখবে।